আসসালামু আলাইকুম। ফ্রান্সকে হটিয়ে অস্ট্রেলিয়ার সাথে সাবমেরিন ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে ন্যাটো ভালোভাবে নিতে পারেনি। যুক্তরাষ্ট্র আদৌ ন্যাটো জোটের প্রতি শত দায়বদ্ধ কিনা তা নিয়েও ন্যাটো জোটের নীতি নির্ধারকদের মাঝে সংশয়ের জন্ম হয়েছে। ওয়াশিংটন অবশ্য ন্যাটোর আপত্তিকে খুব একটা তোয়াক্কা করছে না, বরং প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের তুলনায় পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার সাথে সামরিক খাতে বেশি সম্পৃক্ত হতে চাইছেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন চুক্তির পর ন্যাটোর ভবিষ্যৎ কোন পথে যেতে পারে, আজ থাকছে সেই বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্প আমলে ন্যাটো ও ইউরোপের সম্পর্কে অনেকটা টানাপোড়েন তৈরি হয়েছিল। বাইডেন ক্ষমতা আসার পর ইউরোপীয় মিত্ররা আশা করেছিল এবার হয়তো আমেরিকার সাথে তাদের দূরত্ব কমবে এবং সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। বাইডেন আমলের প্রথম বছরেই একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলোতে ন্যাটোর স্বার্থ প্রবলভাবে বিঘ্নিত হয়েছে। আর সাবমেরিন সংক্রান্ত চুক্তিতে ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, বড় আকারে ধাক্কা খেয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের ঘোষণা আসার পর দেশটি থেকে বহু বেসামরিক নাগরিককে দেশ ছাড়তে হয়েছে। এই নিয়ে ন্যাটো মিত্রদেরকে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত করেনি কিংবা তাদের সাথে কোনো আলোচনাও করেনি। গত এপ্রিলে বাইডেন যখন প্রথমবারের মতো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন, তখন পর্যন্ত সেখানে 7,000 মার্কিন সেনা ছিল, আর নানা কাজে আমেরিকার আরও 2,500 নাগরিক সেখানে কর্মরত ছিলেন। জুলাই মাসে যখন বাইডেন বাগরাম বিমান ঘাঁটিটি খালি করে সেনাদের দেশে ফেরার আদেশ দেন, তখন প্রত্যাহারের কাজটি হয়েছে অনেক গোপনে। এমনকি আফগান সরকারকেও এ বিষয়ে আগাম কোনো তথ্য দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের মিত্র ন্যাটো দেশগুলো এই প্রত্যাহার নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিল। এখানেই শেষ নয়। বাইডেনের আগে জার্মানির অনুরোধ রাখতে গিয়ে তার পূর্ব ইউরোপীয় মিত্র দেশগুলোকে খেপিয়ে দিয়েছেন, কারণ তিনি নর্ড স্ট্রিম 2 নামক একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ইউক্রেনকে বাইপাস করে চালু করার সুযোগ দিয়েছিলেন। অথচ এমনটা হওয়ার কারণে মস্কো এই বিপুল জ্বালানি শক্তি ইচ্ছেমতো ব্যবহার করার এবং ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। সর্বশেষ অস্ট্রেলিয়ার সাবমেরিন কেনা নিয়ে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিল, তাতে প্রমাণ হয় যে আমেরিকা অন্তত সামরিক খাতে এবার পশ্চিমের চিরচেনা মিত্রদেরকে নয়, বরং প্রাচ্যের দেশগুলোর দিকেই মনোনিবেশ করতে চায়। সাবমেরিন চুক্তিটির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ভবিষ্যতে হয়তো যুক্তরাষ্ট্রের সাথে প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো, বিশেষ করে জাপান ও ভারতের সাথে সামরিক সখ্যতা আরও বৃদ্ধি পাবে। ইউরোপের দেশগুলোর বাইরে কোয়াডভুক্ত দেশগুলোকে নিয়ে সামনে এগোতে চাইবে যুক্তরাষ্ট্র। এতে আগামী দিনে ইউরোপের সাথে দ্বন্দ্ব আরও বাড়তে পারে। ফ্রান্সকে অগ্রাহ্য করে অস্ট্রেলিয়ার সাথে সাবমেরিন ক্রয় চুক্তি করায় প্যারিস ক্ষুব্ধ। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওয়াশিংটন ও অস্ট্রেলিয়ায় কর্মরত রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, ফরাসি ও ব্রিটিশ জাহাজের মধ্যে একটি সমুদ্র যুদ্ধের 240তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ওয়াশিংটন যে অনুষ্ঠানের আয়োজন করেছিল তা বাতিল করা হয়। এই যুদ্ধে ফরাসিরা বিজয়ী হওয়ার কারণেই জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে সেনারা ব্রিটিশ বাহিনীকেও পরাজিত করতে সক্ষম হয়, যার চূড়ান্ত পরিণতিতে রেভলিউশনারি ওয়ার বলে পরিচিত যুদ্ধের সমাপ্তি ঘটে। এর আগে ফ্রান্স অস্ট্রেলিয়ার কাছে 12টি ডিজেল চালিত সাবমেরিন বিক্রির জন্য $100 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তখনও আমেরিকা বাদ সেধেছিল। তারা গোপনে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার প্রপাল্ড সাবমেরিন নির্মাণের প্রযুক্তি সরবরাহ করে এবং ফ্রান্সের সাথে করা চুক্তিটি বাতিল করার জন্য অস্ট্রেলিয়াকে বাধ্য করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভস লে ড্রিয়ান অস্ট্রেলিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোপন চুক্তিকে বন্ধুর পেছন থেকে ছুরিকাঘাতের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, আমরা অস্ট্রেলিয়ার সাথে একটি আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু তারা সেই আস্থাকে নষ্ট করেছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার এই আচরণের পরও ফ্রান্স তার পূর্ব পরিকল্পনা ও স্বাভাবিক কার্যক্রম থেকে সরে আসবে না।
ফরাসি সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ফ্লোরেন্স পার্লি অভিযোগ করেছেন যে আমেরিকানরা তাদের মিত্রদের দূরে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন এক সময় তারা এমন আচরণ করছে যখন প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে আমরা এমনিতেই অনেকটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে সংঘাতময় অবস্থা তাতে ন্যাটোকে টেনে নেওয়ার বিষয়ে ম্যাক্রন সরকার তেমন একটা আগ্রহী নন। গত জুনে ন্যাটোর যে সম্মেলনটি হয়ে গেল সেখানেও ম্যাক্রন প্রকাশ্যে এই ধরনের চিন্তাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ন্যাটো এমন এক জোট যার মূল আগ্রহ তৎপরতা কেন্দ্রীভূত হয়েছে উত্তর আটলান্টিক অঞ্চলকে ঘিরে, আর উত্তর আটলান্টিকের কোনো হিসেবেই চীন আসে না। তাই চীনকে নিয়ে আপাতত আমাদের কোনো মাথা ব্যথা নেই। জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই সংবাদ সম্মেলনে বলেন, চীন নয় বরং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবই আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। আর চীনকে হয়তো খেপিয়ে তুলে ন্যাটোর কোনো লাভ নেই। তাই এখনই চীনের সাথে কোনো সংঘাতে আমরা জড়াতে চাই না। আমরা চাই একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে। ন্যাটো এখনও রাশিয়াকেই তাদের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হিসেবে মনে করে। জুন মাসের সম্মেলনেও ন্যাটো নীতি নির্ধারকরা রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে। অন্যদিকে চীনকে তারা সাময়িক ও অস্থায়ী চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র এবার ন্যাটোকে অগ্রাহ্য করে অস্ট্রেলিয়ার সাথে যে সাবমেরিন চুক্তিটি করল তা মূলত আকাশ নামে নতুন একটি জোটের জন্ম দিয়েছে। এ জোটে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ জোটের আওতায় সদস্য রাষ্ট্রগুলো মূলত নিজেদের মধ্যে সামরিক প্রযুক্তি লেনদেন করবে, আর এক্ষেত্রে তাদের একমাত্র প্রতিপক্ষ হল চীন। চীন আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার উচিত কোল্ড ওয়ার ধরনের মানসিকতা পরিত্যাগ করা। ঝাও অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাবমেরিন চুক্তিকে আণবিক অস্ত্রের বিস্তৃতির হুমকির সাথে তুলনা করেছেন। জাপান ও নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরেই আণবিক অস্ত্রের বিস্তৃতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। ঝাও বলেন, চীন গভীরভাবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীনের কাছে পারমাণবিক শক্তি চালিত প্রয়োজনীয় সংখ্যক সাবমেরিন রয়েছে এবং নিজেদের ভূমিকে সুরক্ষা করার মতো যথেষ্ট পরিমাণ প্রতিরক্ষা বুদ্ধ চীন নির্মাণ করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসকে বলেছে, সম্ভবত অস্ট্রেলিয়ান সেনারা হলো পশ্চিমা সেনাদের প্রথম কোনো সেনাবাহিনী যাদেরকে সাউথ চায়না সাগরে অহেতুক এসে জীবন বিসর্জন দিতে হবে। সাবমেরিন নিয়ে অস্ট্রেলিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি অন্য 10টা ঘটনার মতো একটি ঘটনা নয়। এই চুক্তির নানামুখী প্রভাব ও প্রতিক্রিয়া আছে। এই চুক্তির কারণে ন্যাটোর গুরুত্ব কমে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ন্যাটোর মতো একটি জোটকে অবজ্ঞা করতে শুরু করেছে, তাই ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নানামুখী অনিশ্চয়তা তৈরি হতে পারে। অন্যদিকে ব্রেক্সিট পরবর্তী সময় ব্রিটেন সহ গোটা ইউরোপে চীনের ব্যবসায়িক আধিপত্য প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হবে। চীনের সাথে অস্ট্রেলিয়ার মধ্যকার খারাপ সম্পর্ক আগামী দিনে আরও খারাপ পরিণতির দিকে যেতে পারে। ইতিমধ্যেই উইঘুর মুসলিমদের প্রতি চীনা সরকারের আচরণের বিষয়ে ক্যানবেরা সমালোচনা করায় চীনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কে আরেক দফা ফাটল দেখা দিয়েছে। আর এই চুক্তির সর্বশেষ ফলাফল হিসেবে চীন তাইওয়ানের উপর আরও বেশি চেপে বসতে পারে। তাইওয়ানকে ঘিরে এই অঞ্চলটি এমনিতেই অনেকদিন যাবৎ অস্থিতিশীল অবস্থায় ছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অতি সম্প্রতি তাইওয়ানকে রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন, তবে তেমনটা যদিও হয়, আমেরিকা তার মিত্র দেশগুলো থেকে কতটুকু সাড়া পাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাবমেরিন চুক্তি নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোতে আমেরিকার বিষয়ে যে অনাস্থা জন্মেছে তার সুদূর প্রসারী প্রভাব আগামী দিনে নানা ইস্যুতেই প্রতিফলিত হবে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।